প্রধান, যিনি হাওড়া জেলার বিধানসভার গত 20 জুন 2022 তারিখের উপনির্বাচনে জয়ী হয়েছেন, তিনি বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করবেন। আপনি কোন ভাষায় শপথ গ্রহণ করবেন? আমি শ্রীমতী সোনালী পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আমি বিধি দ্বারা সংবিধানের প্রতি চির বিশ্বস্ত এবং চির অনুগত থাকব, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করব এবং যে কর্তব্য আমি গ্রহণ করতে চলেছি তার সর্বনিষ্ঠা এবং বিনয়ের সঙ্গে পালন করব। এবার বিধানসভার নবনির্বাচিত সদস্য শ্রীমতী প্রতিভা মাঝি, যিনি বাঁকুড়া জেলার বিধানসভার কেন্দ্র থেকে গত 20 জুন 2022 তারিখের উপনির্বাচনে জয়ী হয়েছেন, তিনি বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করবেন। আপনি শপথ বাক্য পাঠ করবেন না প্রতিজ্ঞাবদ্ধ? ওথ প্লিজ। আপনি কোন ভাষায় শপথ নেবেন? ইন ইংলিশ। I I, Pratibha Maji, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by the established, and that I will faithfully and conscientiously discharge my duties as a minister for the state which I am about to enter. আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমাদের সবার নবনির্বাচিত সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। হাওড়া জেলার বিধায়ক শ্রীমতী সোনালী পাল, বাঁকুড়া জেলার বিধায়ক শ্রীমতী প্রতিভা মাঝি। আসুন, আপনি আপনার আসন গ্রহণ করুন। মাননীয় সদস্যগণ, সবার আলোচনা কার্য শুরু করার আগে আমরা স্মরণ করে নিতে চাই আমাদের এই যুব সংসদের সদস্য স্বর্গীয়া রমা হালদার মহাশয়কে। গত 10ই জুন করোনায় আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছেন। ওনার মৃত্যুতে ওনার এলাকা ও এই যুব সংসদ খুবই মর্মাহত। উনি ছিলেন অত্যন্ত দক্ষ ও কর্তব্যনিষ্ঠ কর্মী। উনি অত্যন্ত দক্ষতার সাথে ওনার কার্যাবলী পরিচালনা করতেন। উনি চলে যাওয়ায় আমাদের এই যুব সংসদ খুবই মর্মাহত। ওনার কার্যাবলীর ছাপ এই যুব সংসদেও উনি রেখে গেছেন। উনি চলে যাওয়ায় এই যুব সংসদ ও ওনার এলাকা এক বিশিষ্ট প্রতিভাকে হারায়নি। আমি এ বিষয়ে কিছু বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, প্রথমেই স্বর্গীয় রমা হালদারকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার কর্মজীবন আমাদের সংসদের ওপর গভীরভাবে ছাপ ফেলে দিয়েছে। ওনার মতন একজন কর্মনিষ্ঠা ব্যক্তিকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। ওনার মতন ব্যক্তি এখন আর প্রায় দেখাই যায় না। আমি হয়তো ওনার দৈহিক উপস্থিতি অনুভব করতে পারবো না, কিন্তু উনি আমাদের সকলের কাছেই ওনার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি আমার এবং আমার সরকারের পক্ষ থেকে ওনার শোক সন্তপ্ত পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাই। আমি এ বিষয়ে কিছু বলার জন্য শ্রীমতী বিরোধী দলনেত্রী মহাশয়কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। স্বর্গত রমাদি ব্যক্তিগতভাবে আমার খুব কাছের মানুষ ছিলেন। ওনার মৃত্যু সংবাদ আমাকে স্তম্ভিত করেছে। উনি খুব ভালো মানুষ ছিলেন। ওনার ভদ্রতা, সভ্যতা, শালীনতা বোধ ছিল প্রবল। উনি কোনো রাজনৈতিক দলের রং দেখে কাজ করতেন না। উনি যা কাজ করতেন তা সাধারণ মানুষের হয়েই কাজ করতেন। তারই ফলস্বরূপ বলা যায় বিদ্যুৎ, খাদ্য সংস্করণ, 100 দিনের কাজ, রাস্তার উন্নয়ন তারই প্রচেষ্টায় সুচারুরূপে সম্ভব হয়েছে। তাই তার কাজের প্রতি নিষ্ঠা আমাদের অনুকরণীয়। ওনার এই অকাল মৃত্যু আমাদের রাজনৈতিক মহলে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। উনি চলে গেলেও ওনার মৃত্যু সংবাদ আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বর্গীয়া রমা হালদার মহাশয়ার আত্মার শান্তি কামনার জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করব। দিলাম তো আপনারা সকলে আসন গ্রহণ করুন। সচিবকে নির্দেশ দেওয়া হচ্ছে তিনি যেন শোক সন্তপ্ত
প্রিন্সিপালের কাছে শোকবার্তা পাঠিয়ে দেয়। যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী কর্মসূচি প্রশ্ন উত্তর পর্ব। এবার আমরা বেসরকারি পর্বের আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করার জন্য সচিবকে নির্দেশ দিচ্ছি তিনি যেন সকল সদস্যের কাছে প্রশ্নসূচি পাঠিয়ে দেন। প্রশ্ন নম্বর 101, মাননীয় বিরোধী সদস্য শ্রীমতী দ্যুতি পাল মহাশয়া, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্নটি করুন। My honorable speaker, I have a question to my honorable education minister that for few years there is no pass-fail system, but now a tendency for regaining the pass-fail system in school. So from this two statement, how you will keep balance in it, but what is your opinion about it? মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে আমি জানাতে চাইছি যে পাশ ফেল তুলে দেওয়ার চিন্তা এসেছিল সকল স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য, স্কুল ছুট কমানো ও সাক্ষরতার হার বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আমরা এর অনেক সাফল্যও পেয়েছি, যেমন স্কুলে ড্রপ আউটের সংখ্যা কমেছে, পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে ভীতি ছিল তাও কমে গেছে। তবে এর কিছু কুফলও দেখা দিচ্ছে, যেমন মূল্যায়নের চাপ না থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার প্রতি একটু অনীহা দেখা দিচ্ছে, এবং এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে তো পড়াশোনার মানসিকতাই হারিয়ে গেছে। তাই আমরা চেষ্টা করছি কিভাবে পাশ ফেল পুনরায় ফিরিয়ে আনা যায়, আর সেটা এখন কেবল আলোচনা স্তরেই নেই, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফিরিয়ে আনার ব্যাপারটা শেষ পর্যায়ে এসে গেছে। পাশ ফেল যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে নিয়ে আসা উচিত, এবং সেটা প্রথম শ্রেণী থেকে হলেই ভালো। না হলে আমাদের রাজ্য জাতীয় শিক্ষা স্তরটাই আরও পিছিয়ে পড়বে। এমনিতেও যে খুব একটা এগিয়ে আছে বলা যায় না। পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক সামঞ্জস্য বিধানের জন্য রাজ্যের শিক্ষার মানকে বাড়াতে হবে, নাহলে বেকারের সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে। चिट्ठी देने से ही आप लोग की सरकार की जिम्मेदारी खत्म नहीं हो जाती। आप लोग अगर सच में चाहते हैं कि ये पासपोर्ट के सिस्टम वापस आए, तो आप लोग असेंबली में बिल क्यों नहीं ला रहे हैं? মাননীয় বিরোধী সদস্য মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বেকারের যখন প্রশ্ন এলো তখন বলতেই হয় আমার বিরোধী বন্ধুরা যতদিন সরকার চালাচ্ছে ততদিন বেকারের সমস্যা উদ্যোগামী হবে, কারণ গত কয়েক বছরে কোনো সরকারি নিয়োগ ঠিক মতো হচ্ছে না, সেটা এসএসসি বা অন্য কোনো পরীক্ষাই হোক। ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সরকারের পরিকল্পনা কি? নিয়ম হবে কি? আগে সরকার টেট এসএসসি দুর্নীতির কেসগুলো সামলা। সাইলেন্স প্লিজ। মাননীয় বিরোধী দলনেত্রী মহাশয়া। 90-এর দশকে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল স্বচ্ছভাবে যাতে স্কুলে শিক্ষক নিয়োগ হয়, কিন্তু ধীরে ধীরে দুর্নীতি এমন পর্যায়ে বিষয়টি পৌঁছেছে যে স্কুল শিক্ষক নিয়োগে এখন টাকা দাও চাকরি নাও। সাইলেন্স প্লিজ। অযোগ্যরা চাকরি পাচ্ছে টাকার বিনিময়ে, আর যোগ্যরা টোটো চালায়, চা দোকান দেয়, এমএবিএ পাস করে সাফাই কর্মীর কাজ করতে হচ্ছে। শ্রীমতী প্রতিভা মাঝি মহাশয়া। কোথাও একটা ভুল হয়েছে, আমরা স্বীকার করে নিচ্ছি। সব ভালো কাজেই ভুল ত্রুটি হয়। সুভাষচন্দ্র বলেছিলেন রাইট টু মিস্টেক। আমরা চেষ্টা করছি কিভাবে যোগ্যদের চাকরিতে নিয়োগ করা যায়। সরকার বারবার মিথ্যা আশ্বাস দিচ্ছে আর তাদের আন্দোলন ভাঙার চেষ্টা করে যাচ্ছে। মিথ্যা আশ্বাসের কিছুই নেই, আপনারাই তো আদালতে কেস শুনে পুরো প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছেন। বারবার শিক্ষকদের উপর আঘাত করা হচ্ছে, তাদের দাবি দেওয়া শোনা হচ্ছে না। শিক্ষা ব্যবস্থার উপর সরকার দমননীতি বেড়েই চলেছে, আর শিক্ষামন্ত্রী বড় বড় ভাষণ দিচ্ছেন, রাতের অন্ধকারে পুলিশ নির্বিচারে পেটাচ্ছেন। শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, অন্য রাজ্যের তুলনায় শিক্ষার মান বাংলায় অনেক উন্নত। সরকার কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করবে না, আর পুলিশ দিয়ে পেটানোর খবর সম্পূর্ণ মিথ্যে কথা। এক শ্রেণীর মিডিয়া সরকারের বদনাম করার জন্য এই সব রটাচ্ছে, আর এমন ঘটনাবলী যদি ঘটেও থাকে সেটা গভীর উদ্বেগের কারণ। অপরাধীর শাস্তি বিধানের সমস্তভাবে চেষ্টা করা হবে, ওটা ব্যবস্থার উপর প্রয়োজনীয় সংস্কার আনা হবে। আমরা তার প্রতিশ্রুতি দিচ্ছি। Promise? What promise? That only give a pin to choose our own party? সাইলেন্স প্লিজ। প্রশ্ন নম্বর 102, মাননীয় বিরোধী সদস্য শ্রীমতী শেখ শাবানা মহাশয়া। মাননীয়
অধ্যক্ষ মহোদয়, গরু পাচার, কয়লা পাচারের দায়ে নেতারা জেলে, আর মুখ্যমন্ত্রী তাদের সমর্থন করছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, কাউকে ধরলেই সে অপরাধী হয়ে যায় না। কোনো অপরাধ প্রমাণ হয়নি, শুধু শুধু আমাদের বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে। রাজনৈতিকভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, যদি কেউ চোর ডাকাত হয় তার আমি রেয়াত করি না। এমএলএ, এমপি, মন্ত্রীদের অন্যায় বরদাস্ত করি না। আমি জানি রাজনীতি মানে ত্যাগ, কিন্তু সবাই কি পার্থক্য তো থাকবে। আমি জেনে শুনে কাউকে অন্যায় করতে দিইনি, আর দুর্নীতিকে সাপোর্ট করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়। আর কেউ যদি অজ্ঞানে অপরাধ করে থাকে তার একটা সুযোগ দেওয়া উচিত। আমি চাই সত্য সামনে আসুক। এই ঘটনার পিছনে হাত পাতাও থাকতে পারে। এটা ঘটনা, রটনা নাকি তৈরি করা সেটা আমি দেখাবো। তাই যদি হয় তাহলে সরকার পক্ষের এত বড় বড় নেতারা কেন আটক হয়েছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সে কি কাঁধে করে পাচার করেছে? সীমান্ত দেখাশোনা তো বিএসএফ করে। বিএসএফ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করো। তদন্তে তো বিএসএফ এর কমান্ডার ধরা পড়েছে। তাহলে কি পুরো বিএসএফ আপনারা সবার নিয়ম শৃঙ্খলা এইভাবে ভাঙতে থাকলে আমি সভা বন্ধ করতে বাধ্য হব। প্রশ্ন নাম্বার 103, মাননীয় বিরোধী সদস্যা খাদিজা খাতুন মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিকল। ডাক্তাররা যখন তখন মার খাচ্ছে, সাধারণ রোগী রেফার করে দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সরকার পক্ষের একজন সবার নিয়ম ভঙ্গ করছেন। আপনি সবার নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন। আপনি বলুন। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাওয়া যাচ্ছে না, এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী কি বলবেন? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমাদের রাজ্যের মতো বিনা পয়সায় চিকিৎসা আর কোনো রাজ্যে হয় না। এমনও রাজ্য আছে যেখানে অপারেশনের টাকা জোগাড় করতে না পারায় ওটি থেকে রোগী ফিরিয়ে দেওয়া হয়, রোগী মারা যায়। আমাদের রাজ্যে তা হয় না। দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের রাজ্যে ডাক্তারদের ভগবান মানা হয়। আর স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে কিছু অসাধু প্রতিষ্ঠান এগুলো করছে। আমরা তাদের লাইসেন্স বাতিল করেছি, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ডাক্তারদের ভগবান মানা হয় বলে মার খেয়ে ডাক্তাররা অনশন করতে বাধ্য হয়। সরকার অপরাধীদের আড়াল করে। প্রশাসন অপরাধীদের ধরছে, বিচার চলছে। বিচারাধীন বিষয় আলোচনার বাইরে থাকাই ভালো। বেসরকারি হাসপাতালগুলির লাগাম ছাড়াবিন, মৃত রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল বানানো হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া এতে নেতা মন্ত্রীদেরও হাত আছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরকম কোনো ঘটনাই ঘটে না। দু একটা ঘটনা যদিও বা ঘটেছে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাছাড়া সাধারণ জনগণেরও তো সরকারি থেকে বেসরকারি ক্ষেত্রেই আস্থা বেশি। সরকারি হাসপাতালে গেলে বেড নেই, বেশিরভাগ ক্ষেত্রে রেফার করে দেওয়া হচ্ছে। দালাল চক্র কাজ করে। কাজ করে না। সরকারি হাসপাতালগুলিতে সুব্যবস্থা করার জন্য অনলাইন প্রক্রিয়া চালু করা হয়েছে, শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন নাম্বার 104, মাননীয় শ্রীমতী সানিয়া খাতুন মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, রেলে বেসরকারীকরণের মধ্য দিয়ে বর্তমান কেন্দ্র সরকার কর্মী ছাঁটাইয়ে মন দিয়েছে। উদ্বৃত্ত কর্মীদের কি হবে? তাদেরও কি স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হবে? আবার বেসরকারিভাবে রেল চালাতেও দেওয়া হচ্ছে। এর জন্য একজনেরও চাকরি যাবে না, বরং দেশের অর্থনীতির উন্নতি হবে। রেলের পরিত্যক্ত জায়গা ব্যবহারযোগ্য করে সেখান থেকে পিপিপির মডেল ব্যবহার করে সরকারি কোষাগারে অর্থ আসবে। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হচ্ছে টাকাকে। তবে কি টাটা, আম্বানি এরাই এখন সরকার চালাবে? সাইলেন্স প্লিজ। প্রশ্ন নাম্বার 105, মাননীয় বিরোধী দলনেত্রী মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, নেতামন্ত্রী শাসক দলের নেতামন্ত্রীদের সম্পদ কলা গাছের মতো লাফিয়ে লাফিয়ে মারছে। তা দিয়ে জনস্বার্থ মামলা হচ্ছে। এ ব্যাপারে সরকারের ভূমিকা কি? শ্রীমতী প্রতিভা গান্ধী মহাশয়া। সম্পদ করাটা কোনো অন্যায় নয়, প্রত্যেকের অধিকার আছে, আর প্রত্যেকেই ট্যাক্স দেয়। ভোট যখন এদিকে তদন্ত করতে বলছে তখন কেন তোমরা বাধা দিচ্ছ?
বাড়ানোর জন্য বেপরোয়া মদের দোকানে লাইসেন্স আর দৈনিক লটারি রমরমা করে চলেছে। কত সংসার দৈনিক লটারির জন্য ভেসে যাচ্ছে, বিষ মদকে কত প্রাণ যাচ্ছে। সরকার মেলা খেলা নিয়েই ব্যস্ত আছে। এ বিষয়ে আমি ওদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আবগারি দপ্তরের মন্ত্রীর অনুপস্থিতিতে এই বিষয়ে অর্থমন্ত্রী আলোকপাত করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকার কোনো রকম লটারি খেলার পক্ষে নয়। সরকার বলছে স্কুলে লটারিই নেই, আর বেআইনি মদ বিক্রি বন্ধ করার জন্য সরকার তো লাইসেন্স দিচ্ছে, যাতে করে কর প্রাপ্তির প্রবণতা কমে। বাহ বাহ বাহ, অর্থমন্ত্রী হয়তো রাস্তায় বেরোন না, ব্যাংকের ছাতার মতো টেবিল পেতে দৈনিক লটারির টিকিট বিক্রি হচ্ছে উনি দেখতে পান না। বাহ, উনি হয়তো নিজেই এই কারবারের অংশীদার। বেআইনি কারবার রুখতে লাইসেন্স দিয়ে তাকে আইনি করা হচ্ছে। বা শাসক দলের মদতেই মদের কারবার চলে। ভোট ব্যাংকের জন্য শাসক দল এইসব কারবারতে সরকার সাহস পায় না। সব ধরনের মদ বিক্রি করা নিষিদ্ধ করতে হবে। মাননীয় বিধায়ক, তুমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে লটারির সঙ্গে আমার কোনো যোগসূত্র প্রমাণ করতে পারলে মোদী শাসনে বিধায়ক পদ থেকে ইস্তিফা দেন। আপনারা শান্ত হয়ে বসুন, ওনাকে বলার সুযোগ দিন। ব্যক্তিগত আক্রমণ করা বন্ধ করুন। লটারি যেটা চলছে সেটা পূর্বদের রাজে, তাদের সঙ্গে আগে সরকারি চুক্তি করে গেছে ব্যবসা করতে দেওয়ার জন্য। আমরা আইনি দিক খতিয়ে দেখছি কিভাবে চুক্তি বাতিল করা যায়। আশা করি এই বিষয়ে সরকার পক্ষ থেকে সরকারিভাবে জানানো হবে। আর শাসক দলের কোনো সদস্যই এই মদ বিক্রিতে জড়িত নয়। হয়তো তারা আমাদের দলের সমর্থক, কিন্তু দলের সদস্য নয়। আর কোষাগারের কথা চিন্তা করে এই মুহূর্তে মদ বিক্রির কোনো চিন্তাই সরকারের নেই। হ্যাঁ, কি করব, কিন্তু বকেয়া পাওনা দিচ্ছে না। এতগুলো জনকল্যাণমূলক প্রকল্প চালাতে সরকারের কিছুই করার নেই। প্রশ্ন নাম্বার 107, মাননীয় বিরোধী সদস্য হালিমা মল্লিক মহাশয়া। রাজ্যে রোজ কোথাও না কোথাও খুন, ধর্ষণ, নৃত্য, খুন, খারাপি, নারী নির্যাতন লেগেই আছে। প্রতিদিন মরি মূর্তির মতো আস্ত উদ্ধার হচ্ছে। পোকাতে একের পর এক জনপ্রতিনিধি খুন হয়ে যাচ্ছে। নিরীহ শিশু, নারী জীবন্ত পুড়িয়ে মারাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্যই নেই। কিছু হলেই কথা বলে আইন আইনের পথে চলবে। প্রশাসন বলে কোনো কিছু নেই। রাজ্যের 356 ধারা প্রয়োগের সময় এসে গেছে। তাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করুন। সাইলেন্স প্লিজ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়া। পূর্বতন সরকারের মতো গণহত্যা এই সরকারের আমলে ঘটেনি। যা দু একটা ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে তা সরকার কঠোর হাতে ব্যবস্থা নিয়েছে। বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান চলছে। আর ধর্ষণ, নারী নির্যাতন একটা সামাজিক ব্যাধি। তবুও গোটা দেশের হিসাবে আমরা অনেক ভালো জায়গায় আছি। ভালো তো থাকবে, থানায় গেলে এফআইআর দিচ্ছেন না, পুলিশ নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে বলছে। যে রাজ্যে ধর্ষণের রেট ঠিক করে দেওয়া হয়, সে রাজ্যে পুলিশের কি ক্ষমতা আছে সেটা বলাই বাহুল্য। ভালো হয় ওনার কাছে যদি এইরকম ঘটনা ঘটতো। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় বিধায়কের কথা অতীব নিন্দনীয়। আপনি কি তাহলে ধর্ষণ চাইছেন? আপনি কি তাহলে ধর্ষণ চাইছেন? স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি এইরকম কথাই নিন্দা করার জন্য। মাননীয়া, আপনি আপনার ভাষা সংযত রাখুন। এর পরবর্তী কর্মসূচি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। এবার সচিবকে নির্দেশ দিচ্ছি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব প্রক্রিয়াটি শুরু করার জন্য। আমার কাছে 3টি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জমা পড়েছে। 1, শ্রীমতী দুটি পালের নিঃসঙ্গ প্রবীণ নাগরিকের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। 2, শ্রীমতী শেখ শাবানার বাজারে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত প্রশ্ন। 3, শ্রীমতী প্রিয়াঙ্কা হাজার বাজারে রাস্তাঘাটে টোটো ও অটোওয়ালাদের দৌরাত্ম্য সংক্রান্ত প্রশ্ন। আমি এই 3টি দৃষ্টি আকর্ষণী প্রস্তাবগুলির মধ্যে তৃতীয় প্রিয়াঙ্কা হাজার প্রস্তাব বলার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয় অনুগ্রহপূর্বক জানাবেন কি রাস্তাঘাটে বর্তমানে বেআইনি টোটো অটোর সংখ্যা বৃদ্ধি, তাদের দৌরাত্ম্যের যানজট, গন্তব্যস্থানে পৌঁছানোর অসুবিধা, আর তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। এ ব্যাপারে সরকার কি চিন্তা ভাবনা করছে? মাননীয় পরিবহন মন্ত্রীর অনুপস্থিতিতে এ বিষয়ে আলোচনা করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিষয়টি নিয়ে আমি এর পরবর্তী অধিবেশনে আলোচনা করতে চাই। এর পরবর্তী কর্মসূচি মুলতবি প্রস্তাব। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মানধাতার আমলে নিকাশি ব্যবস্থার জেরে ভাসল এবারও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে এই সংক্রান্ত কিছু মুলতবি প্রস্তাব রাখার অনুমতি চাইছি। মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হাত তুলুন এবং প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা হাত তুলুন।
জিরোয়ার প্রক্রিয়াটি শুরু করার জন্য আহ্বান জানানো হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে আমি একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করার অনুমতি চাইছি। আমি মাননীয় সদস্যের বিষয়টির গুরুত্ব বিবেচনার জন্য উত্থাপনের অনুমতি দিলাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আজ সকালে সংসদে আসার পথে হঠাৎ রাস্তায় যানজটের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি পুলিশ আধিকারিককে সেই সমস্যার সমাধান করতে বললে তিনি আমার কোনো কথাই না শুনে আমায় গ্রেপ্তার করেন এবং 2 ঘন্টা আটক করে রাখেন। তারপর আমার পরিচয় পাওয়ার পর আমায় ছাড়েন, যার ফলে আমার সংসদে আসতে দেরি হয়ে যায়। আমার মতো সাংসদের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেশের আইন শৃঙ্খলা যে তলানিতে ঠেকেছে এই ঘটনা তারই প্রমাণ। তাই এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছি আর দোষী ব্যক্তির শাস্তি দাবি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এই ঘটনাটি সম্বন্ধে আমার কিছু জানা নেই। যদি এই ঘটনাটি সত্যি ঘটে থাকে তাহলে সত্যি এটা খুব দুঃখজনক। আমি এই সমস্ত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করছি, আর যিনি এই ব্যাপারের সাথে জড়িত আছে তার আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার কথাও বলছি। এবার আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি সন্তুষ্ট। এর পরবর্তী কর্মসূচি অনাস্থা প্রস্তাব। আমি অনাস্থা প্রস্তাবের নোটিশ পেয়েছি। অনাস্থা প্রস্তাবের প্রয়োজনীয় সমর্থনের জন্য আমি শ্রীমতী প্রিয়াঙ্কা হাজরা মহাশয়াকে এ বিষয়ে প্রসিড করতে বলছি। আমি অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য সভার অনুমতি চাইছি। অনাস্থা প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা উঠে দাঁড়ান। আপনারা বসুন। প্রয়োজনীয় সমর্থন পাওয়ায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। এই সভা সরকারের উপর আস্থার অভাব বোধ করছে, সে ব্যাপারে আমি কিছু বিষয় তুলে ধরতে চাই। বাংলার মানুষ ত্রস্ত, ভীত, তারা পরিবর্তন চাইছে। আর যেসব জায়গায় রাজ্য সরকার বিরোধী মনোভাব সবচেয়ে বেশি তৈরি হয়েছে তার মধ্যে সর্বাগ্রে বাংলা। পাশাপাশি কেন্দ্রের সরকারের জনপ্রিয়তা এই রাজ্যে প্রবলভাবে বেড়েছে। মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছে, যেমন কাশ্মীরে 370 ধারা উঠছে, 3 তালাক প্রতারণ। আর এই রাজ্যে উন্নয়ন স্তব্ধ, চাকরি নেই, সরকারি কর্মীদের দিয়ে দিতে পারছে না, বেতন কমিশনও বন্ধ। এসবও কি কেন্দ্রের জন্য হচ্ছে? কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে, বেহাল আইন শৃঙ্খলা, বোমা ফাটছে। তাই সাধারণ মানুষ এই সরকারের প্রতি আস্থার অভাব বোধ করছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং তা হবে। শ্রীমতী পায়েল মণ্ডল মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার বিরোধী বন্ধুরা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। হ্যাঁ, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছেন বলেই আমরা ক্ষমতায় এসেছি। কেন্দ্রের জনপ্রিয়তা নয়, বরং আমরা আমাদের রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ে নিজেদের জায়গা করে নিয়েছি। সে ব্যাপারে আপনারা অনুসন্ধান করে দেখেও নিতে পারেন। আর বেতন কমিশনও তো ঘোষণা হয়েছে। এতদিন কোথায় ছিলেন? কেন্দ্রের সব টাকা কোথায় গেল? সব টাকা সিন্ডিকেটে শেষ হয়ে গেল। শিল্প, সাক্ষরতা, বিদ্যুৎ, পানীয় জল কিছুই হলো না কেন? সেই সব টাকা সিন্ডিকেটেই শেষ। আর বাংলার মানুষের ভয়ের কথা বলছে? বাংলা কেন, সমগ্র ভারতবর্ষই ভীত আপনাদের জনবিরোধীমূলক প্রকল্পগুলির জন্য। তাই আপনাদের অভিযোগ নিতান্তই হাস্যকর। নোটবন্দির সময় রাজ্যে রাজ্যে স্থায়ী অফিস ঘর জমি কিনেছেন আপনারা, যারা নিজেরাই দুর্নীতিতে ডুবে আছে, আবার তারাই নাকি আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে। তাই পুরো টাকার বেতন বন্ধ করুন। মাননীয় বিরোধী সদস্য মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনারা লাভ থেকে নীল সরকার এনেছিলেন, ভেবেছিলেন গরিবীর বেকারত্ব ঘোচাবে, শিক্ষা উন্নতি হবে, বাংলা তার ঋত গৌরব ফিরে পাবে। কিন্তু এই এতগুলো বছরে কি হলো? শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের চরম অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সব
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগই অভিযোগ। এত হিংসা দুনিয়ায় কোথাও দেখিনি। হাত পা ভেঙে বাড়ি দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধু রাজনীতি আলাদা বলে? এটাই কি রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের বাংলা? তাই এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। সাইলেন্স প্লিজ। বাংলা জুড়ে সন্তান ঘোর অন্ধকার, কিন্তু অন্ধকারে পরেই সূর্য ওঠে। এরা যে আমরা নতুন ভোর নিয়ে আসবো। हम बंगाल में पूर्ण बहुमत के लिए सरकार बनाने जा रहे हैं। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে জবাবি ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বিরোধী দলনেত্রী তথা বিরোধী দলের সদস্যরা আমার এবং আমার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, আমি তার তীব্র বিরোধিতা করছি। দেশে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি করে শান্তিপূর্ণ উন্নয়নে বাধা সৃষ্টি করেছে কেন্দ্র। হিংসা, ঘৃণা আর বিভেদের রাজনীতি এখন যা দেশ দেখছে তা আগে কখনো দেখেনি। রাজনৈতিক হিংসা প্রসঙ্গে বলি, উত্তরপ্রদেশে ভোটের আগে এত হিংসা কেন হলো? রাতে দাঙ্গার নায়ক কারা? এইসব কি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে? কখনো নানা জনবিরোধীমূলক প্রকল্প, কখনো নিরীহ প্রাণীদের নিয়ে রাজনীতি। বিমুদ্রাকরণ, জিএসটির মাধ্যমে তো সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে কেন্দ্র। বিমুদ্রাকরণ একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যার ধাক্কায় 2% কমেছে আর্থিক বৃদ্ধি। অপরদিকে কোভিড পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন কেন্দ্রীয় সরকার একাধিক আর্থিক ব্যবস্থা নেয়, যা সাধারণ মানুষের ভালো থাকার পরিপন্থী। এমনিতেই মূল্যবৃদ্ধির আজ, অপরদিকে প্যাকেট বন্দি চাল, ডাল, আটা, মুড়ি, দুধ, দই, পনিরেও জিএসটি। আমাদের মুড়ি ফিরিয়ে দিন, নইলে বিজেপি বিদায় নিন। আপনারা শান্ত হয়ে বসুন, ওনাকে বলার সুযোগ দিন। আর উন্নয়নের ব্যাপারে বলি, এই কবছর আমার রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে, সেভাবে কোনো রাজ্যে উন্নয়ন হয়নি। কন্যাশ্রীতে বিশ্বজয়, শিক্ষা, ক্ষুদ্র শিল্পে প্রথম স্থান অধিকার করেছে, 100 দিনের কাজে প্রথম সারিতে, কৃষিক্ষেত্রে 5 বার কৃষি রত্ন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো এসব কিছুই করেননি। 2006 সালে পে কমিশন পেশ করা হয়, 2008 সাল পর্যন্ত তা কার্যকরী করেননি। জেনে রাখুন, আমি ঠকাবো না। হেলথ স্কিম, ই-পেনশন, লক্ষ্মী ভান্ডার পর্যন্ত চালু করা হয়েছে। আসলে কেন্দ্রের সরকার রাজ্যে ঢোকার জন্য এরকম সংঘাতের পরিবেশ তৈরি করেছে। আর বিপ্রতিবাদের মাধ্যমে জনগণকে খেপিয়ে তুলেছে। বলতে চাই, তাই my opponent friends, I am requesting you, please don't misguide the innocent people. সুতরাং বিরোধী দলনেত্রী তথা বিরোধী দলের সদস্যরা আমার এবং আমার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, আমি তার তীব্র বিরোধিতা করছি। তা এই সভা কোনোদিনই মেনে নেবে না। অনাস্থা প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হাত তুলুন। এবার অনাস্থা প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা হাত তুলুন। অনাস্থা প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অনাস্থা প্রস্তাব বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। এর পরবর্তী কর্মসূচি সরকারি পর্ব। এবার সরকারি পর্বের প্রয়োজনীয় কাগজ, দলিল ও প্রতিবেদন সবার টেবিলে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, কৃষি বিমা সংক্রান্ত বার্ষিক বিবরণী সবাই উপস্থিত করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, কৃষি বীমা সংক্রান্ত বার্ষিক বিবরণী সভায় রাখা হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় শিক্ষানীতি 1986 সংক্রান্ত প্রতিবেদন সভায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, জাতীয় শিক্ষানীতি সাল 1986 সংক্রান্ত প্রতিবেদন সভায় রাখা হচ্ছে। এখন বিলের প্রথম পঠন শুরু হলো। শ্রীমতী পায়েল মণ্ডল মহাশয়া। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সংক্রান্ত বিল 2022 সবাই বিবেচনা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। এই বিলটির 3টি অধ্যায়
বিষয় রয়েছে। প্রথম অধ্যায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সংক্রান্ত বিল আনার কারণ, দ্বিতীয় অধ্যায় নাম পরিবর্তনের ফলে সুবিধা এবং তৃতীয় অধ্যায় বর্তমান নাম সংক্রান্ত যেসব অসুবিধাগুলো রয়েছে সেগুলি। এখন বিলের প্রথম পঠন শেষ হলো, কাল বিলের দ্বিতীয় পঠন শুরু হবে। এখন বিলের দ্বিতীয় পঠন শুরু হলো। মাননীয় পায়েল মণ্ডল মহাশয়া। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সংক্রান্ত বিল 2022 সবাই বিবেচনা করার জন্য পেশ করলাম। এই বিলটিকে আইনসভা সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। पब्लिक के लिए इस बिल की कॉपी को जनता में बांट देना चाहिए। বিলটি আলোচনা করার জন্য অনুমোদন দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমাদের অনেক দিনের দাবিতে পশ্চিম বাংলার নাম বাংলা অথবা বঙ্গ করা হোক, কারণ পশ্চিম বাংলা নামটির মধ্যে দিয়ে অনেকটাই পিছিয়ে রাখা হচ্ছে বাংলা। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পশ্চিমবঙ্গের জনগণের দাবি পশ্চিম বাংলা নয়, আমাদের রাজ্যের নাম হোক বাংলা। বাংলায় বাংলা, ইংলিশে বেঙ্গল, হিন্দিতে বঙ্গাল। তাছাড়া আমাদের রাজ্যের নাম পশ্চিম বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল থাকলে আমরা অ্যালফাবেটিক্যালি অনেকটাই পিছিয়ে থাকছি। বাংলার একই নামে 3 রকম করায় আমাদের একটু আপত্তি আছে। তাছাড়া এটা একটু ঐতিহাসিকও বটে। বাংলায় একরকম আবার ইংরাজি হিন্দিতে আরেক রকম, এটা ঠিক নয়। যেমন কলকাতা কখনো ক্যালকাটা হতে পারে না, তেমনি বাংলা কখনো বঙ্গাল হতে পারে না। বাংলাই যথেষ্ট। মাননীয় বিরোধী সদস্য মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার মতে পশ্চিমবঙ্গ নামটা পুরনো, তাই পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাছাড়া হঠাৎ করে এই নাম পরিবর্তন যে আর্থিক ব্যয় হবে তা আসবে কোথা থেকে? এদিকে সরকার কেবল নাই নাই করছে। তবে অবশ্য এই নাম পরিবর্তনের মধ্য দিয়ে কিছু সুবিধা পাওয়া যায়, তবে নাম পরিবর্তন করা যেতেই পারে। এছাড়া নামে কি এসে যায়? শ্রীমতী সোনালী পাল মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, নামে সত্যিই এসে যায় যদি সেই নাম ওয়েস্ট বেঙ্গল হয়। বাংলা আমাদের খুব কাছের, বাংলা নামের মধ্যে দিয়ে আবেগটা আরো গাঢ় হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার মনে হয় বাংলার নাম বঙ্গ হতে পারে, কারণ প্রাচীন ইতিহাসেও বঙ্গই ছিল। কেন শোনেননি অঙ্গ বঙ্গ কলিঙ্গের কথা? বঙ্গ নামটা আমরা চাই না, কারণ এই নামে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। যদিও আমার মতে এই বিষয়টি শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মাননীয় বিরোধী সদস্য মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, যদি ওয়েস্ট বেঙ্গল নাম পরিবর্তন করে বাংলা হয়, তাহলে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে অনেকটা মিলে যাবে। এর ফলে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে, তাই এটা নিয়ে ভাবা দরকার। Why the name of West Bengal should be changed as per Chief Minister decision? If we really have to change the name of West Bengal, then it must be according to the public vote. এই বিলের সমাপ্তিসূচক জবাব দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে আমি জানাতে চাই, যুগের প্রয়োজনে কিছু কিছু পরিবর্তন আনা দরকার, আর কিছুটা রাজনীতির ওপরেও রাখা দরকার। 1999 সাল থেকে এই ইস্যুটিকে নিয়ে আলোচনা চলছে। তাছাড়া বাংলা নামটা আধুনিক। আমি বাঙালি, আমি বাংলাতে বড় হয়েছি, তাই আমি বাংলাকেই সাপোর্ট করবো। বলা বাহুল্য, বাংলার সাথে পশ্চিমটা একেবারে অর্থহীন হয়ে পড়ে, তাই শতকরা আমরা অরিজিনাল নামে ফিরে যেতে চাই। আর তাছাড়া বাংলার সাথে পশ্চিম কথাটা যোগ করলে বারবারই আমাদের সামনে দেশভাগের স্মৃতির কথাও তাজা হয়ে ওঠে। এই বিষয়ে আবার কিছু রাজনৈতিক ঘটনাও আছে, যেগুলো খুবই কষ্টজনক। একবার সেই প্রসঙ্গে আমি একটি ঘটনাও উল্লেখ করতে চাই। একবার কেন্দ্রীয় আন্তঃমন্ত্রীর সভায় আমি প্রায় 6 ঘন্টা বসেছিলাম। আমাকে মাত্র সেখানে 10 মিনিট বলতে দেওয়া হয়, কারণ আমরা অ্যালফাবেটিক্যালি পিছিয়ে। আমি যদিও ধৈর্য ধরে বসেছিলাম কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উত্থাপন করার জন্য, কিন্তু সময়ের অভাবে তা সেগুলো হতে পারেনি। যদি আমাদের রাজ্যের নাম শুধু বঙ্গ বা বাংলা রাখা হয়, তাহলে আমরা অ্যালফাবেটিক্যালি 29 থেকে 4 নম্বরে উঠে আসবো। আর যেহেতু আমরা সমস্ত ভাষাকেই রেসপেক্ট করি, তাই শুধু বাংলায় কেন বাংলা হবে, হিন্দিতে বঙ্গাল, ইংলিশে বেঙ্গল হোক, আর বাংলা বিশ্বের দরবারে সেরা হোক। বিরোধিতারা যদি বিরোধিতা করার জন্য বিরোধিতা করে, তাহলে সত্যিই সেটা খুব দুঃখজনক। বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃত স্বার্থ সুরক্ষার রক্ষার্থে আমার এই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করা হোক। এখন বিলের দ্বিতীয় পঠন শুরু হলো।
বাইশ সবাই যেভাবে স্থিরীকৃত হলো তা পাস হবে কিনা। এই বিলটির পক্ষে যারা আছেন তারা হাত তুলুন। এবার বিলটির বিপক্ষে যারা আছেন তারা হাত তুলুন। বিলটির পক্ষে ভোট পড়েছে 106টি এবং বিলটির বিপক্ষে ভোট পড়েছে 105টি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি গৃহীত হলো। বিলটি সবাই সর্বসম্মতভাবে পাশ হলো। শান্তিপূর্ণভাবে সভা পরিচালনা করার জন্য উভয় পক্ষকেই ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। রাজ্যের সকলকে শুভকামনা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য এই সভা মুলতবি রাখা হোক। ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এই সঙ্গে শেষ হলো